এই মুসলমানের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে যে একটা দেশ দরকার, এটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। 1948 সালেই তো তারা ধাক্কা খেলো, যখন ভাষার প্রশ্ন আসলো। 1952 সালে ভাষা আন্দোলনে ধাক্কা খেলো। 54 সাল, মাত্র 6 বছর পরে মুসলিম লীগ ইলেকশনে কমপ্লিটলি বিতাড়িত হয়ে গেল। যে অভ্যুত্থান বলেন, কেউ কেউ এটাকে বিপ্লব বলেন, বা আপনাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই যে এত রক্ত এবং এত বড় একটা আন্দোলনের সফলতা, আমাদের স্বপ্ন সেটা কিন্তু ম্লান হয়ে যাবে, সেটা হারিয়ে যেতে পারে। হয় আগুন লাগানো হয়, তখন সরকার দেশে আছে কিনা এটা নিয়ে কিন্তু নাগরিকরা প্রশ্ন তুলেছেন। নাগরিকরা মনে করেছেন যে এটা সরকারের সামনে কিভাবে ঘটে। তারপরে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে, মানে এইসব শেষ হওয়ার পরেও যখন আপনি বলেন যে না, আর কিছু করতে পারবো না, তখন আরো ঘটনা ঘটে। হ্যাঁ, মব থামানোর ব্যাপারে, মানে মবক্রেসি যে দেশে একটা চলছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এখন এই মবক্রেসি থেকে তো দেশকে উদ্ধার করতে হবে। এই চ্যালেঞ্জটা অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করতে হবে, এবং তারা একটা দেশের শান্তি পরিবেশ নিয়ে আসবেন। তো এখন মব যারা করছেন, যারা অস্ত্র লুটে নিয়ে গেছেন, যাদের কাছে অস্ত্র আছে, যারা কোনো অপরাধের সাথে যুক্ত হবেন, সেটার তো দল মত নির্বিশেষে করতে হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা শুধু আওয়ামী লীগ খোঁজা হচ্ছে কিনা? হতে পারে যে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে গাজীপুরে, সেখানে তো আওয়ামী লীগের লোকজন বেশি আছে। এবং গাজীপুরের ঘটনা তো আমরা সবাই জানি, গাজীপুরে কি না, হয়েছিল। আমরা কিন্তু এইটা দেখতে পাচ্ছি না যে আমরা শুধু সংখ্যাটা জানতে পারছি। এত সংখ্যা, মানে প্রথম দিন 1308 জন, তারপরে গতকালকে মনে হয় 600 কতজন। সংখ্যাগুলো জানতে পারছি, আসলে কারা ধরা পড়ছে, যারা মব করছে তারা ধরা পড়ছে নাকি এটা যারা তো আওয়ামী লীগ কন্ট্রোল রুম তাদের থেকে ধরা জানাতে হবে। আমরা এখন সংবাদ মাধ্যমগুলো যদি জানতে না পারে, প্রত্যেকটা মানুষের তো একটা পরিচয় আছে। পরিচয় তো বের করার সংবাদপত্রের দায়িত্ব, অথবা যারা এই অপারেশন পরিচালনা করছেন তারাও বলে দিতে পারেন। এবং কার বিরুদ্ধে কি মামলা হচ্ছে, সেইগুলো মামলার যে চিত্র, সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো আমরা একটা বলতে পারবো। কিন্তু আমরা তো পাচ্ছি না সেটা। আপনি যেমন পাচ্ছেন না, আমিও পাচ্ছি না, সুতরাং ওইখানে তো আমার কমেন্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা পাওয়া দরকার, পাওয়া উচিত। কারণ আপনি এত বড় একটা অপারেশন চালাবেন, সেটা জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। আমি তো নানান প্রশ্ন উঠবে। গাজীপুরে কি হয়েছে এটা আমরা সবাই জানি। গাজীপুরে একজনের বাসায় কেন গেলাম আমরা, ওখানে আবার কি রক্ষা করতে গেলাম, তারপরে ওখানে কি হলো, এটা তো আমরা সবাই জানি যে কি ঘটেছে। তো এখন আপনি এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলেও করতে পারেন, করা উচিত। এবং আপনি এখন একজনের মৃত্যুকে কেন্দ্র করে আপনি কফিন মিছিল করতে পারেন। এটা তো অবশ্যই একটা মৃত্যু, অবশ্যই দুঃখজনক, এবং এটা একটা প্রতিবাদ তো হতেই হবে, কফিন মিছিলও হতে হবে। কিন্তু সেই একজনের মৃত্যুর কারণে, এবং বা আরো অন্যান্য মৃত্যু, সব মিলিয়ে আপনি আমাদের দেশে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবো কিনা, এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত। এবং সেই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করতে হবে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো লাভ হয় কিনা। আমাদের দেশে তো হিজবুত তাহ্রীর নিষিদ্ধ, জামাতে ইসলাম নিষিদ্ধ ছিল। তা আমরা কি দেখেছি? আপনি তাদের কি কারণে শক্তি কমে গেছে, নাকি তারা আরো ডাবল শক্তি নিয়ে ফিরে আসছে? আমাদের দেশে মুসলিম লীগ তো নিষিদ্ধ না, আর মুসলিম লীগকে তো আমরা কোথাও খুঁজে পাই না। তো এইটা জনগণের কাছে ছেড়ে দিতে হবে। জনগণ একটা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যে মুসলিম লীগ ভারতের ভাগ করার সময় পাকিস্তান আন্দোলনে এত বড় অবদান, এবং এই পূর্ববঙ্গের মানুষরাই 117টা আসনের মধ্যে মুসলমানদের জন্য যে নির্দিষ্ট আসন ছিল, তার 110টা আসন জিতে তারা মুসলিম লীগের যে এই মুসলমানের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে যে একটা দেশ দরকার, এটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। 1948 সালেই তো তারা ধাক্কা খেলো, যখন ভাষার প্রশ্ন আসলো। 1952 সালে ভাষা আন্দোলনে ধাক্কা খেলো। 54 সাল, মাত্র 6 বছর পরে মুসলিম লীগ ইলেকশনে কমপ্লিটলি বিতাড়িত হয়ে গেল। এখন আপনি তারপরে মুসলিম লীগ তো আমাদের জাতীয়তাবাদী চেতনার সাথে খাপ খাওয়াতে পারলো না, কারণ তাদের মাথার মধ্যে সবসময় পাকিস্তান ছিল, পাকিস্তানের অখণ্ডতা ছিল। এর মধ্যে যে জাতীয়বাদী শক্তি, এই যে বকুল সাহেবরা মুক্তিযুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন, বাংলাদেশের মানুষরা যে একটা মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়লো, সেখানে তাদের কোনো অবদান ছিল না, সংযোগ ছিল না, যে কারণে দলটা এখন মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি, আমি জানি না কলিমুল্লাহ সাহেব বলতে পারবে কিনা, আমি তো বলতে পারবো না। এখন বাংলাদেশে মুসলিম লীগ নামে যে দলটা আছে, তার প্রেসিডেন্ট কে, সেক্রেটারি কে, আমরা তো মানে প্রেসিডেন্ট সেক্রেটারি আমি আমি বলতে পারবো জানি অ্যাডভোকেট মহসিন রশিদ হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। না। কলিমুল্লাহ ভাই তো এই ইলেকশন টিলেকশন খুব গবেষণা করে, এই জন্য বলতে পারলেন, আমি কিন্তু বলতে পারতাম না। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে জনগণ যখন কোনো দলকে ছেড়ে দিবে, তখন ওই দল আর থাকবে না। ওই যে নিষিদ্ধের রাজনীতি বা নির্মূলের রাজনীতি, বিএনপি কে আওয়ামী লীগ সরকার কম যন্ত্রণা দিয়েছে, কম মামলা মোকদ্দমা, কম নির্যাতন, কম গুম খুন,
সবকিছু করার পরে বিএনপি কি দলটা কি নিশ্চিহ্ন হয়েছে? নিশ্চিহ্ন হয় না। এই দলের বিষয়গুলো হলো একদম কমপ্লিটলি একটা রাজনৈতিক বিষয়, দলের কর্মীদের বিষয়, সমর্থকদের বিষয়, এবং ফাইনালি জনগণ দলটাকে পছন্দ করে কিনা, জনগণের প্রিয় দল কিনা। তো সেইভাবে যদি আপনি ছেড়ে দেন, একদিন দেখবেন যে আওয়ামী লীগ উইল গেট দেয়ার রেজাল্ট। তারা যে কাজ করেছে তার জন্য নিশ্চয়ই জনগণের দরবারে তাদের একটা বিচার হবে, এবং অন্যান্য বিচার তো হবে। আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে থাকলে ক্রিমিনাল বিচার হবে, আপনি টাকা পাচার করলে টাকা পাচারের বিচার হবে, দুর্নীতি করে থাকলে দুর্নীতির বিচার হবে, খুন করে থাকলে খুনের বিচার হবে। তো আপনি তো বিচারের সাপোর্ট করবেনই। সুতরাং আপনি নিষিদ্ধ করার ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে মনে করি ওইটা বেশি ফলদায়ক না, বিচার করাটা ফলদায়ক। এবং বিচারটা করতে হবে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, এবং ন্যায় বিচার করতে হবে। সকলেই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। একজন খুনি, যাকে আমরা খুনি বলি, একজন অন্য অপরাধী, কিন্তু তাকে যখন যে আমরা অপরাধী বলি, ব্যাপারে তো কোনো বিধিনিষেধ নাই। আমাদের কনস্টিটিউশন বা আমরা এখন যে গণতান্ত্রিক পলিটিতে আসছি, সেখানে আপনি অনেক কিছুই দাবি করতে পারেন, আবার অনেক কিছুই বলতে পারেন না। মানে মানে সব তো আছে। বাংলাদেশের মিডিয়া সব রিপোর্ট করতে পারছে কিনা সেটা নিয়ে যখন আলোচনা হয়, তখন সম্পাদকদের বলতে শুনলাম যে তারা সবকিছু এখন রিপোর্ট করতে পারছেন না। আজকেই তো একজন সম্পাদক বলছেন জোর করে পদত্যাগ পত্র নেওয়া হচ্ছে সাংবাদিকদের, এটা উনি সমর্থন করেন না। তো এরকম অনেক বিষয় আছে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি এসেছিল, যখন শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ করার দাবি এসেছিল, তখন একটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি কিন্তু এই দাবিটাকে সমর্থন করেনি। যে বিপ্লবের ইশতেহার যখন ঘটনার কথা বলেছিল গত 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর, তখন আপনি এটা তো সমর্থন করেনি। সুতরাং এখানে তো আমাদের একটা মিনিমাম ঐক্যমত্যতে পৌঁছতে হবে। না পৌঁছে তো শুধুমাত্র ছাত্রদের দাবিতেই যে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এটা মনে হয় ঠিক হবে না। আমাদের এখানে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতে হবে, এবং ওই ঐক্যমত্য ছাড়া কিন্তু আপনি আমাদের যে অভ্যুত্থান বলেন, কেউ কেউ এটাকে বিপ্লব বলেন, বা আপনাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই যে এত রক্ত এবং এত বড় একটা আন্দোলনের সফলতা, আমাদের স্বপ্ন, সেটা কিন্তু ম্লান হয়ে যাবে, সেটা হারিয়ে যেতে পারে। এবং পৃথিবীর অনেক দেশে এরকম বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর অনেক দেশে কিন্তু আরব বসন্তের পর কয়টা দেশে আপনি গণতন্ত্র ফিরে এসছে আপনি দেখেন। এখন শুধুমাত্র তিউনিসিয়া একটা দুর্বল গণতন্ত্র আছে, তারপরেও কিন্তু তিউনিসিয়াতে বেশ 6-7 মাস আমাদের শ্রমিকরা, লেফট পার্টিরা, অন্যান্য সংগঠন সবাই মিলে অনেক স্ট্রাগল করার পরে ওখানে একটা গণতান্ত্রিক পলিটি আমরা শুরু করতে পেরেছি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে দেখেন 10 বছর কি অবস্থা ছিল। তারপরে সেভিয়ারকে, তিনি একজন সামরিক শাসক, নেপোলিয়ন বোনাপার্ট। আমরা কি সেই রকম পরিস্থিতিতে যেতে চাই কিনা সেটাও চিন্তা করতে হবে। আমি বকুল সাহেবের সাথে পুরোপুরি একমত, এবং আমি নিজেও এটা মনে করি একজন নাগরিক হিসেবে, যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার, সেটা যদি সে সরকার ভালোভাবে দেশ চালাতে চায়, কেন এই নির্বাচনের নামে এসে যদি ফ্যাসিবাদ কায়েম করে তাহলে তার কোনো কথা নেই। কিন্তু সরকার যদি তাদের যে ঘোষণা আছে 31 দফা এবং অন্যান্য কথা যেটা তারা বলছেন, তারা যদি একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রিতে বাংলাদেশকে রূপান্তর করতে চান এবং তাদের সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে সেই সরকারই হবে বাংলাদেশের জন্য সমাধান সূত্র। এবং বাংলাদেশের যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ গুলো ওনারা গ্রহণ করতে পারবেন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আয়োজন করাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ, 1 নম্বর কাজ হওয়া উচিত। এবং সেই লক্ষ্যে যা কিছু সংস্কার, অল্প কিছু বা যে কয়েকটা সংস্কারের ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো, সেগুলো করে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা খুব জরুরি। না হলে কিন্তু বাংলাদেশের এই অন্যান্য পরিস্থিতি উন্নতি হওয়াটা খুব কঠিন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, আপনি দ্রব্যমূল্য বলেন, আমাদের বেকারত্ব বলেন, মুদ্রাস্ফীতি বলেন, সিন্ডিকেট বলেন, এইসব বিষয়ে কিন্তু অনেক বড় উন্নতি করা খুব কঠিন হয়ে যাবে। আপনার কি মনে হয় বিপ্লবের নামে ছাত্ররা একটু বেশি বাড়াবাড়ি করছে, যার জন্য মবক্রেসি হচ্ছে, এবং মবক্রেসিটাকেও সরকার বলেও কন্ট্রোল করতে পারছে না, বা কখনো বলছে না, বা মানে সরকারও একরকম সাপোর্ট আছে, এরকম কি আপনার মনে হয় কিনা? না দেখেন, একটা সরকারের সামনে যখন একেবারে পুরো দেশ জুড়ে বাড়িঘর ভাঙচুর হয়, আগুন লাগানো হয়, তখন সরকার দেশে আছে কিনা এটা নিয়ে কিন্তু নাগরিকরা প্রশ্ন তুলেছেন। নাগরিকরা মনে করেছেন যে এটা সরকারের সামনে কিভাবে ঘটে। তারপরে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে, এইসব শেষ হওয়ার পরেও যখন আপনি বলেন যে না আর কিছু করতে পারবে না, তখন আরো ঘটনা ঘটে। যেটা অতীতে সরকারের সময় ঘটেছে এবং এখনো ঘটছে,
যেটা যেটার থেকে একটা পরিবর্তন হয়তো জনগণ প্রত্যাশা করেছিল। জনগণের মধ্যে হতাশা দানা বাঁধছে এবং জনগণের স্বপ্নটা ফিকে হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যারাই সরকারে আছেন, সরকারের বাইরে আছেন, সরকারের ভেতরে আছেন, আপনি যে ছাত্রদের কথা বললেন, ছাত্র সমন্বয়করা তারাও কিন্তু বেশ কিছু স্টেটমেন্ট করেছেন গত ২ দিনে। আগের চেয়ে আগের অ্যাগ্রেশন থেকে অনেকটা সরে আসছেন। মাঝে, মাঝে দেখি অ্যাগ্রেশনটা নাই, মাঝে, মাঝে আবার অ্যাগ্রেশনটা বেড়ে যায়। তো এইসব বিষয়ে মনে হয় তাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করা এবং সরকারের সাথে তাদের যে সম্পর্ক, যাদের মাধ্যমে তারা সরকারের ভিতরে আছেন, বাইরে আছেন, সেখানে মনে হয় অনেক কিছু কাজ করার আছে। এখানে তো আমাদের মানে আমার মতো একজন সাধারণ নাগরিক বা কলিমুল্লাহ সাহেব, আমাদের নেতা যিনি আছেন বিএনপির নেতা সর্দার সাহেব, তার কিন্তু কিছু করার নেই। উনি তো আর এদেরকে ডিল করছেন না। এদেরকে যারা ডিল করে, এদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এদের যারা গুরু অথবা এরা যাদের সাথে কথাবার্তা বলেন, যাদের মাধ্যমে তারা সবকিছু করার চেষ্টা করছেন, তাদেরকে এই বিষয়গুলো অনেক ভালো করে ভাবতে হবে এবং তাদের কাছে আমরা প্রত্যাশা করবো যে তারা যেন এদের সাথে কথা বলেন এবং এদেরকে মানে বলেন যে কিভাবে দেশটায় একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। উপদেষ্টা যদি কেউ দল করতে চান বা দলের সাথে থাকেন, তাহলে তো তাদের এখনই বের হয়ে যাওয়া উচিত ১ নম্বর। তাদের উপদেষ্টা হওয়াই উচিত হয়নি ২ নম্বর। তারা যদি মাথায় থাকে যে আমি রাজনীতি করব, তাহলে তো এই উপদেষ্টা পরিষদের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণটা তাদের গ্রহণ করা উচিত হয়নি। তো সেটা তো যা হবার হয়ে গেছে। এখন যদি তারা দল করেন, যদি মিনিমাম রিমোট যোগাযোগও থাকে, they should resign immediately এবং আমাদের দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, সবগুলো চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমাদেরকে একটা ভালো নির্বাচনের আয়োজন করতে হবে এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে সেই নির্বাচন অনুষ্ঠান হলে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবো। যেটা কলিমুল্লাহ সাহেব বললেন যে আমরা যদি ঝেড়ে এসে কথা বলি, তাহলে আবার কোথায় জনতা আমাদের কল্যাণীতে হাজির হয় কিনা। তো এই যে কথাটা উনি বললেন, এটা বাংলাদেশের পরিস্থিতি যদি এরকম হয়, তো এটা তো ভীতিজনক। তাহলে আমরা কেন টকশোতে এসে কথা বলবো? আপনি লন্ডনের থেকে আরামে কথা বলবেন। আর আমাদেরকে খোঁচায়, খোঁচায় একটা জিনিস জানতে চাইবেন। আমরা সেটার উত্তর দিব, সেটা তো হবে না। সুতরাং আমাদেরও তো সুরক্ষা চাই। এবং সেই সুরক্ষা আমি কলিমুল্লাহ সাহেবকে বলতে চাই যে উনি প্রধান উপদেষ্টার কাছে আমাদের সকলের জন্য মৌন সম্মতি না, আমি আপনাকে পুরোপুরি সমর্থন করলাম। আপনি প্রধান উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, বাংলাদেশে যেহেতু একটা গণতন্ত্র চর্চা করতে চাই আমরা, এবং আমি আরেকটু বাড়িয়ে শুধু গণতন্ত্র না, আমরা লিবারেল ডেমোক্রেসি চর্চা করতে চাই। সুতরাং আমরা একটা লিবারেল ডেমোক্রেট বাংলাদেশ চাই, আর অন্য কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাই না। সেটার জন্য আমাদের একটা সুরক্ষা দরকার। সেই সুরক্ষা যেন তারা আমাদেরকে দেন। কোথায় কোথায় মবক্রেসি হবে, কোথায় কোথায় মিছিল হবে, কোথায় কোথায় কালকে তো একজনের বাসায় মনে হয় রাতের বেলা হামলা করা হয়েছিল, তার গেট ভাঙা হয়েছিল। তিনি ওই তার স্টেটাসে বলেছেন। এগুলো তো ঘটাটা খুব অস্বাভাবিক এবং এগুলো ঘটলে তখন প্রশ্ন উঠবে যে আমরা কি এত রক্তদান, এত আত্মত্যাগ, এটা কি এই মবক্রেসির জন্য, নাকি আমরা আসলে একটা ডেমোক্রেসি চাই, একটা ডেমোক্রেটিক পলিটি চাই, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ চাই। এবং সেখানেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত দিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে এবং সেভাবেই তারা কাজ করবেন। এবং একটা নির্বাচন অনিবার্য, সেই নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত ইমিডিয়েটলি।